প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের লেকচার 5-এ চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর প্রিভিয়াস লেকচারে আর্কিমিডিসের সূত্র ও প্লবতা এই টপিকটা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার 5-এ আমরা মূলত আর্কিমিডিসের সূত্রের বর্ধিত অংশ অর্থাৎ আর্কিমিডিসের সূত্রের যে অ্যাপ্লিকেশান আমরা সেটা একটুখানি পড়তে চাই। যেরকম আমি একটু বলি, কোনো একটা বস্তু তরলের ভেতরে ডোবালে সেটা পানি হতে পারে। আমাদের বইতে সাধারণত তরল হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই পানির কথাই বলেছে, তো যে কোনো তরল হতে পারে, পানিও হতে পারে। তো পানির ভেতরে ডোবালে ওই বস্তুটি ডুবে যাবে নাকি ভেসে থাকবে, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বস্তু ডুবে যাবে নাকি ভেসে থাকবে, কতটুকু অংশ ভেসে থাকবে, ওই বস্তুটার মোট আয়তনের কতটুকু অংশ ডুবে আছে, এরকম ধরনের প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকটা ডিটেইল আলোচনা করার আগে আপনাদের আমি কিছু বিষয় সম্পর্কে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারের শেষ অংশে আমরা আমাদের যে পাঠ্য বই সেই বইয়ের কিছু উদাহরণের অঙ্ক আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণের অঙ্কগুলো বোঝার জন্য আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি আশা করব আপনারা সবাই পুরাটা সময় জুড়ে ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু তথ্য আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি। আসলে বোর্ডে লিখে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সময় বাঁচানো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমত বলতে চাই সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রের যে রেজাল্ট বা ফলাফল আমাদেরকে জানা ছিল, আমরা সেখান থেকে আসলে আসতে চাই। আমরা জানি যে প্লবতা ইকুয়াল টু লব্ধি ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু হারানো ওজন ইকুয়াল টু ওই বস্তুটি, যে বস্তুটিকে আপনি তরলে ডুবিয়েছেন সেই বস্তুটির যতটুকু অংশ, অর্থাৎ ওই বস্তুটির আয়তনের যতটুকু অংশ তরলের মধ্যে ডুবে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ওই বস্তুটা যতটুকু তরলকে অপসারিত করবে সেই অপসারিত তরলের আয়তন। এই চারটা ওয়ার্ড আসলে একই। প্লবতা আপনি বলতে যা বুঝবেন, লব্ধি ঊর্ধ্বমুখী বল এটা বলতে আপনি যা বুঝবেন, বস্তুটির হারানো ওজন এটা বলতে আপনি যা বুঝবেন, বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বলতে আপনারা যা বুঝবেন, সবই একই অনুভূতি, ঠিক আছে, যেটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা গাণিতিক রূপ হচ্ছে রো ভি জি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, যে তরলের ভেতরে আপনি বস্তুটাকে ডুবাবেন ওই তরলের ঘনত্ব। যদি আপনি কেরোসিনে ডুবান কেরোসিনের ঘনত্ব, পানিতে ডুবান পানির ঘনত্ব, পারদে ডুবান পারদের ঘনত্ব, ওকে, আপনি তরল হিসাবে যেটি নেবেন। আচ্ছা, দ্বিতীয় যে রাশিটা এখানে আছে সেটা হচ্ছে আয়তন। এখন এখানে খুব বিগ সাইজের একটা কোশ্চেন আছে যে আয়তন মানে কি। প্রিয় শিক্ষার্থীরা, কোনো একটা বস্তুকে তরলে ডুবালে আয়তন হবে হচ্ছে ওই বস্তুটা যদি সম্পূর্ণ তরলে ডুবে থাকে তাহলে বস্তুর সম্পূর্ণ আয়তন হবে। কিন্তু এমনও তো হতে পারে যে কোনো একটা তরলের ভেতরে আপনি বস্তু ডুবালেন, সেই বস্তুটা কেমন আছে, সেই বস্তুটা এরকম ভাবে আছে। তার মানে এই বস্তুটার কিছু অংশ আছে হচ্ছে বাতাসে, কিছু অংশ আছে হচ্ছে তরলে। আপনাকে মনে রাখতে হবে, আমরা এখানে ভি মানে এই যে আয়তন, অর্থাৎ আমরা প্লবতা, লব্ধি ঊর্ধ্বমুখী বল, অপসারিত তরলের আয়তন, হারানো ওজন, এর যে গাণিতিক রূপ রো ভি জি, আপনাকে ক্লিয়ার মনে রাখতে হবে। এখানে ভি হচ্ছে বস্তুটির যতটুকু অংশ তরলের ভেতরে থাকে। তার মানে যদি আপনি একটা পাত্রে তরল রাখেন আর বস্তুটি যদি তরলের মধ্যে থাকে, সম্পূর্ণভাবে তরলের মধ্যে ডুবে আছে, তাহলে বস্তুটির সম্পূর্ণ আয়তন হবে ভি। কিন্তু যদি এমন হয় বস্তুটি সম্পূর্ণ ডুবে নেই, তবে যতটুকু অংশ তরলে ডুবে থাকবে তার মানে এর টোটাল আয়তন হচ্ছে ভি, ঠিক আছে। V1, এই V1 অংশ আছে বাতাসে,
V1 অংশ আছে হচ্ছে বাতাসে আর V2 আছে হচ্ছে তরলে। তাহলে আপনাকে মনে রাখতে হবে এই চিত্রটার জন্য রো ভি, এখানে ভি বসবে না, এখানে বসবে হচ্ছে V2। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যে সূত্রটা লিখি সেই সূত্রটা হচ্ছে রো ভি জি। এখানে ভি হচ্ছে বস্তুটা যতটুকু অংশ তরলে ডুবে থাকবে। আপনারা মনে রাখবেন বস্তুটার যতটুকু অংশ তরলে নিমজ্জিত থাকবে। তার মানে আপনাকে মনে রাখতে হবে যতটুকু অংশ বলতে সেটা পুরোপুরিভাবেই তরলে ডুবে থাকতে পারে অথবা তার কিছু অংশ তরলে ডুবে থাকতে পারে। অর্থাৎ যতটুকু অংশ তরলে ডুবে থাকবে ততটুকু অংশেরই আয়তন আমাকে ইউজ করতে হবে। আর জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এটা সবাই জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গত যে লেকচার অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায় লেকচার 4 সেই 4-এর যে আলোচনাটা ছিল আর্কিমিডিসের সূত্র প্লবতা, সেই প্লবতা, লব্ধি ঊর্ধ্বমুখী বল, হারানো ওজন, বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন রো ভি জি, আমরা এটা একটু আলোচনা করেছি। ওকে, আচ্ছা এবার আমি কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মনে করেন আমার হাতে একটি বস্তু আছে, মনে করেন এটা একটা বস্তু। প্রিয় শিক্ষার্থীরা এই বস্তুটা যদি আমি এখন ওজন পরিমাপ করি বা বস্তুটার ভর পরিমাপ করি, এই বস্তুটা বাতাসের ভেতরে আছে, এই বস্তুটা কিন্তু শূন্য অবস্থানে নেই, বস্তুটা বাতাসের সমুদ্রে ডুবে আছে। তাহলে আমরা কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় এইটাকে বলতেছি বস্তুটির বাতাসে ওজন। আমাদেরকে মনে রাখতে হবে প্র্যাকটিক্যালি আমরা বাতাসের ভেতরেই অবস্থান করি, এই জন্য এই কথাটাকে আমরা বস্তুটার প্রকৃত ওজন বলতে পারি। তাহলে আমরা মনে রাখবো বস্তুর বাতাসে ওজন, এইটাকে আপনার প্রশ্নে বা কখনো কখনো বইতে বা আপনাদের বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে বস্তুটির প্রকৃত ওজন বলা থাকতে পারে। আপনাকে মনে রাখতে হবে বস্তুটার বাতাসে ওজন, যেহেতু আমরা বাতাসে সমুদ্রে ডুবে আছি, বাতাসেই বস্তুটার ভর বা ওজন আমরা নির্ণয় করি, তো সেই জন্য আমরা এটাকেই বস্তুর প্রকৃত ওজন বলে থাকি। ওকে, আচ্ছা এখন আমি যখন বাতাসে থাকা ওই বস্তুটাকে নিয়ে এখন তরলের ভেতরে রাখবো, যখন আমি তরলের ভেতরে রাখবো তখন ওই বস্তুটা কিছুটা ওজন হারাবে। ওকে, তার মানে এখানে কিন্তু দুটি শব্দ, একটা হচ্ছে বস্তুটা যখন তরলের ভেতরে অবস্থান করবে তখন তরলের ভেতরে ওর একটা ওজন থাকবে, ঠিক আছে, এবং সেই ওজনটা বস্তুর বাতাসে ওজনের থেকে কিন্তু কম হবে, এটা আমরা বুঝতে পারছি। তার মানে কিছুটা ওজন হারায় যাবে। তাহলে বস্তুটার তরলে ওজন তার সাথে যতটুকু ওজন হারালো এটা যদি আমি যোগ করি তাহলে আমি যে রাশিটা পাবো সেই রাশিটার নাম হচ্ছে বাতাসে ওজন। তার মানে বস্তুটার তরলে ডুবানোর পর তরলের ভেতরে ওজন নেব এবং কতটুকু ওজন হারালো এই দুটো যোগ করলে আমি পাবো হচ্ছে বস্তুর বাতাসে ওজন। তার মানে বস্তুটার তরলে ওজন, প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটার তরলের ভেতরে যখন রাখবো তখনকার ওজন আর বস্তুর বাতাসের ওজন কিন্তু ইকুয়াল না। ইকুয়াল হবে কখন? যখন আমি তরলের ওজন কিন্তু কম, সেই তরলের ওজন থেকে তরলের ওজনের সাথে যখন আমি হারানো ওজন যোগ করব তখন আমি বস্তুটার টোটাল ওজনটা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ক্লিয়ার কাট একটা কথা মনে রাখি আমরা, বস্তুর বাতাসে ওজন এটা মানে হচ্ছে প্রকৃত ওজন। আচ্ছা, বস্তুর তরলে ওজন মানে হচ্ছে আমরা এটাকে বলি আপাত ওজন, কারণ ওইটা তার প্রকৃত ওজন না, ঠিক আছে, প্লাস হারানো ওজন, সে যতটুকু তরল ওজন হারাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে এটা মনে রাখতে হবে, যখন আমি বস্তুটাকে তরলের ভেতরে ডুবালে তার ওজনটা কিছুটা কম পাবো, কিন্তু ওই বস্তুটাকেই যখন আবার আমি বাতাসে নিয়ে আসবো তখন কিন্তু তার ওজন আবার সেম পাবো। ফলে বস্তুটার ওজন কিন্তু অরিজিনালি কমে যায় না। যদি কোনো একটা বস্তুর কোনো অংশ ক্ষয়ে না যায় বা কোনো অংশ ধ্বংসপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু নর্মালি আমরা যেটা পড়েছি সেখানে আমরা জেনেছি ভর কমে না। তবে আপেক্ষিকতার ক্ষেত্রে আইনস্টাইনের সূত্র অনুযায়ী ভর কমতে পারে বা এটা বাড়তে পারে, এটা ইম্পর্টেন্ট না। আমরা নর্মালি যে চিন্তাটা করছি, যেটা আমরা স্বাভাবিকভাবে ভরের কথা বলছি, যে ওই বস্তুটার কোনো অংশ
ক্ষয়প্রাপ্ত না হলে তার ভর আসলে চেঞ্জ হবে না, তাই আমি আকাশে নিয়ে যাই বা পাতালে নিয়ে যাই, সমস্যা নাই। তাহলে আমরা মনে রাখবো বস্তুটাকে যখন তরলে ডুবাচ্ছি সত্যিকার অর্থেই তার ওজন কমছে, কিন্তু এটা কিন্তু তার প্রকৃত ওজন না। ওই বস্তুটাকেই যখন আবার টপাক করে আমি বাতাসে নিয়ে আসবো তখন কিন্তু তার ওজন আবার আমি সেম পাবো। সো আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে বস্তুর বাতাসে ওজনকে প্রকৃত ওজন বলে, ইকুয়াল টু বস্তুর তরলে ওজন সেটা বাতাসে ওজনের চেয়ে কিছুটা কম হয়, কারণ তরলে ডুবালে বস্তুটার ওজন হারায়, এটাকে আমরা বলবো আপাত ওজন। ওকে, আর হারানো ওজনকে রো ভি জি আমরা অলরেডি জেনেছি। এখানে রো মানে ঘনত্ব, ভি মানে অপসারিত তরলের ওজন। আমরা ভি মানে আরো বলেছি বস্তুটার যতটুকু অংশ তরলে নিমজ্জিত থাকবে শুধুমাত্র ততটুকু অংশেরই আয়তন হবে। যদি সবটুকু তরলে নিমজ্জিত থাকে তাহলে সবটুকুর আয়তন, যদি অল্প একটু তরলে ডুবান্ত থাকে তাহলে অল্প একটু আয়তন, পুরা আয়তন কিন্তু তখন ইউজ হবে না। আচ্ছা, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তার মানে বস্তুটা তরলের ভেতরে, আমার এই জায়গাটা ক্লিয়ার করার দরকার ছিল, বস্তুটা আসলে প্রকৃতপক্ষে পুরাটাই তরলের ভিতর নাও থাকতে পারে। সে তরলের ভিতরে যদি পুরাটা থাকে তাহলে তার পুরাটা আয়তন ব্যবহৃত হবে এখানে। যদি তরলের ভেতরে সে কিছুটা অংশ থাকে তাহলে কিছুটা অংশ এখানে ব্যবহৃত হবে। অর্থাৎ এই ভি মানে বস্তুটা যতটুকু তরলকে অপসারণ করে। যদি বস্তুটার সম্পূর্ণ অংশ তরলের ভেতরে না থাকে তাহলে তো সে সম্পূর্ণ আয়তনের তরলকে অপসারণ করবে না, সে যতটুকু তরলের ভেতরে থাকবে ততটুকুই তরলকে অপসারণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা আর্কিমিডিসের সূত্র বা প্লবতা থেকে যে কথাগুলো বা তথ্যগুলো আমরা পেয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এবার আমরা মূল টপিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল যে টপিক সেই টপিকটা আসলে বস্তু ভাসা বা ডোবার কারণ। প্রিয় শিক্ষার্থীরা, বস্তু ভাসা বা ডোবার কারণ হিসাবে আমরা তিনটা রাশি একটু মনে রাখবো। আমরা একটু মনে রাখার চেষ্টা করি। আমরা প্রথমে মনে রাখবো বস্তুর ওজন। প্রিয় শিক্ষার্থীরা, মানে পৃথিবী বস্তুকে যে অভিকর্ষ বলে টানছে সেই বস্তুর ওজনটা আমরা মনে রাখবো। তাহলে বস্তুর ওজন মানে হচ্ছে mg, এটা আমরা খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, 2 নাম্বার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্লবতা। প্রিয় শিক্ষার্থীরা, প্লবতা, এই প্লবতা কিন্তু আসলে তরলের বৈশিষ্ট্য। আমরা মনে রাখবো প্লবতা কিন্তু বেসিক্যালি তরলের বৈশিষ্ট্য। ওকে, তরলের বৈশিষ্ট্যটাই হচ্ছে প্লবতা। তাহলে এটা কিন্তু বস্তুর ওজন এখানে কিন্তু কোনো ফ্যাক্ট না। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটা পাত্র চিন্তা করি আর এই পাত্রের ভেতরে যদি আমরা তরল রাখি, তাহলে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, আমরা এই বস্তুটাকে তরলের ভেতরে ডুবাতে চাই, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এখানে বস্তুর ওজন এটা মানে হচ্ছে রো, এটা মানে হচ্ছে mg, আর এই তরল ওই বস্তুটার উপরে যে প্লবতা বল দেবে সেই ঊর্ধ্বমুখী প্লবতার মান হচ্ছে রো ভি জি। এটা আমরা বোঝার চেষ্টা করতেই পারি। ওকে, আচ্ছা, আরেকটা কথা এখানে আমাদের একটু কাজে লাগবে। আমরা সেটাকে বলতেছি বস্তু ঘনত্ব ও তরলের ঘনত্ব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে যে বেসিক কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বস্তুর ভাসা বা ডোবার কারণ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর ওজন, একটা হচ্ছে বস্তুর তরলের প্লবতা, আর 3 নম্বর হচ্ছে বস্তু অথবা তরলের ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব দিয়েও বস্তুর ডোবা বা ভাসা এটা ব্যাখ্যা করা যায়। বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দ্বারা বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে এটা বোঝা যায়। আর প্লবতা এবং ওজনের দ্বারাও বোঝা যায় বস্তুটি তরলে ডুবালে বা বস্তুটি তরলে ছেড়ে দিলে সেটি ডুবে যাবে না, ভেসে থাকবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, আমরা এটা প্রথম থেকেই আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি, বা আমরা ধরে নিচ্ছি যে ধরা যাক বস্তুর ওজন, আমরা বস্তুর ওজনকে সবসময় W1 দিয়ে প্রকাশ করব। আমরা বস্তুর ওজনকে সবসময় W1 দিয়ে প্রকাশ করব। আমরা প্লবতা এটাকে সবসময় W2 দিয়ে প্রকাশ করব। আমরা এটা ধরে নিচ্ছি বস্তুর ওজন W1, আমরা ধরে নিচ্ছি প্লবতা W2। আচ্ছা, আমরা বস্তুর ঘনত্ব, আমরা এটা ধরে নিচ্ছি বস্তুর ঘনত্ব ρ1, আমরা ধরে নিচ্ছি
তরলের ঘনত্ব, অর্থাৎ যে তরলে আমরা ডুবাবো সেটা পানিও হতে পারে, অন্য যে কোনো তরলও হতে পারে। তাহলে বাচ্চারা তরলের ঘনত্ব যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে তরলের ঘনত্বকে বলছি ρ2। আশা করি আপনারা এই সিম্পল বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে, তার জন্য আমরা প্রথম শর্তটা চিন্তা করব। ঠিক আছে, আমাদের যে শর্ত, প্রথম শর্ত, ওকে, আমরা প্রথম শর্তে বলছি এরকম একটা কন্ডিশন যে W1 অর্থাৎ বস্তুর ওজন গ্রেটার দ্যান W2। তার মানে যদি এটা আমরা সহজ বাংলায় বলতাম তাহলে আমরা বলতাম যে বস্তুটাকে আমরা তরলে ডুবাচ্ছি, অর্থাৎ আমরা একটা পাত্র এখানে কল্পনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আমরা এখানে একটা পাত্র কল্পনা করেছি, পাত্রটা একটু বড় করে আঁকাতে চাই। তাহলে আমরা এখানে একটা পাত্র কল্পনা করেছি, তাহলে এই পাত্রের ভেতরে তরল আছে। ওকে, এই পাত্রের ভেতরে তরল আছে, আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন আমি একটা বস্তুকে এই তরলের ভেতরে ডুবাতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে করলাম আমার কাছে একটা বস্তু আছে, যে বস্তুটা হচ্ছে এরকম একটা বস্তু আছে আমার কাছে। ওকে, এই বস্তুটাকে এখন আমি কি করব? এই তরলের ভেতরে ডুবাবো। ওকে, এখন এই বস্তুটার ওজন আমরা বলতেছি হচ্ছে W1, আর এই তরল যে ঊর্ধ্বমুখী বল দেবে সেটা হচ্ছে W2। ওকে, তাহলে আমরা এখানে বলছি বস্তুটার ওজন বেশি। যদি কখনো এমন হয় যে বস্তুটা আপনি তরলের ভেতরে ডুবাবেন সেই বস্তুটার ওজন বেশি আর প্লবতা কম, তখন আপনি দেখবেন ওই বস্তুটা এই তরলের মধ্যে একদম ডুবে গেছে। তার মানে আমরা এখানে বলতে পারি বস্তুটি সম্পূর্ণভাবে তরলে ডুবে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব যে যদি একটা বস্তুর ওজন W1 সেটা যদি গ্রেটার দ্যান W2 হয়, অর্থাৎ প্লবতার চেয়ে বেশি হয়, তার মানে যদি এমন হয়, আমরা যদি উল্টাভাবে ভাবি যে আমি একটা বস্তুকে পানিতে ছেড়ে দিলাম বা তরলে ছেড়ে দিলাম, আমি দেখলাম বস্তুটি ডুবে গেছে, তাহলে এটা থেকে আমি কি বুঝবো? এটা থেকে আমি বুঝবো যেহেতু বস্তুটি তরলে ডুবে গেছে, অর্থাৎ পাত্রের একদম গভীরে একদম সম্পূর্ণভাবে ডুবে গেছে, তখন আমি বুঝবো এই বস্তুটির ওজন যেটা নিচের দিকে ক্রিয়াশীল ছিল সেই ওজনটা হচ্ছে বেশি, আর তরল যে তাকে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে সেটি কম। অর্থাৎ আমরা প্রথম যে শর্তটা চিন্তা করছি সেই শর্তটা হচ্ছে বস্তুর ওজন যদি বেশি হয়, তরল দ্বারা ঊর্ধ্বমুখী বল, লব্ধি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা যদি কম হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণভাবে তরলে ডুবে যাবে। এখন এই ঘটনাকে যদি আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করতাম তাহলে আমরা বলতাম যে বস্তুর ঘনত্ব গ্রেটার দ্যান তরলের ঘনত্ব, অর্থাৎ যে তরলে আমি ডুবাচ্ছি সেই তরলের ঘনত্ব যদি মনে করেন 800 হয় আর বস্তুর ঘনত্ব যদি 1000 হয়, তাহলে আমরা বলতে পারি যে বস্তুটি তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম শর্তটা হচ্ছে বস্তুর ওজন যদি বেশি হয় আর তরলের প্লবতা যদি কম হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ তরলের মধ্যে ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বস্তুটির ঘনত্ব বেশি হয়, তরলের ঘনত্ব কম হয়, তাহলেও বস্তুটি তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর শর্ত যেটা চিন্তা করছি, আমরা শর্ত 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শর্ত 2 হচ্ছে W1 ইকুয়াল টু W2। প্রিয় শিক্ষার্থীরা, এমন হচ্ছে বস্তুটার ওজন আমরা আগেই লিখে রেখেছি, বস্তুটার ওজন ইকুয়াল টু প্লবতা। যদি এমন হয়, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা পাত্র চিন্তা করছি, তো এই পাত্রের মধ্যে আমি তরল নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করার চেষ্টা করব। এই পাত্রের মধ্যে আমি একটা তরল নিয়েছি, আমি একটা বস্তুকে এর মধ্যে ডুবাতে চাই, তা আমি বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছি, আমরা দেখলাম বস্তুটি এমন একটা জায়গায় অবস্থান করছে। তার মানে বস্তুটি কিন্তু একদম তলায় ডুবে যায়নি, আবার বস্তুটি কিন্তু পানির উপরেও নেই। তাহলে বস্তুটা কি আছে? বস্তুটি হচ্ছে তরলে সম্পূর্ণ ডুবে
ভেসে থাকবে। এটাকে বইয়ের ভাষায় বলছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা বইয়ের ভাষায় বলছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে যখন কোনো একটা বস্তুর ওজন এবং তরল কর্তৃক লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সমান হবে, তখনই আমরা বুঝবো যে এই কারণেই ওই বস্তুটা তরলের মধ্যে ডুবে ভেসে আছে। এটাকে বলে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে ডুবে ডুবে জল খাওয়া। তার মানে ও কিন্তু ডুবে যায়নি, ও ডুবে আছে আবার ভেসেও আছে। তার মানে আমরা যেসব মাছ পানির একটু গভীরে থাকে, তার মানে সেটা একদম কাদার ভেতরে থাকে না, মাঠ পানির ভেতরে ওরা ভেসে বেড়ায়, উপর থেকেও তাকে দেখা যেতে পারে, তবে তার শরীরের সম্পূর্ণ অংশ পানির ভেতরে থাকে। প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই জায়গাটাতে একটু ক্লিয়ার হবেন। আমি আশা করব আপনারা সবাই ক্লিয়ার কাট একটু বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ডুবে যাওয়া মানে কিন্তু তরলের একদম গভীরে চলে যাওয়া, ডুবেই গেছে সে, ওকে। কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা মানে কিন্তু সে গভীরে চলে যাবে না। ভাষা মানে হচ্ছে সে তরলের মধ্যে থেকে, মানে উপর থেকে তাকে দেখা যাবে না। তার মানে আমরা যদি কল্পনা করি ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে তরলের স্তর, এরকম না। তার মানে উপর থেকে আপনি তাকে দেখতে পাবেন না, দেখতে পেলেও সে পানির ভেতরে থাকবে, সে তরলের ভেতরে থাকবে, ওকে। এইটাকে আমরা বলি হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা। প্রিয় শিক্ষার্থীরা কখন এই ঘটনাটা ঘটবে? এই ঘটনা ঘটবে যখন ওজন এবং প্লবতা সমান হবে। আপনাদের ব্রেইনে একটা কথা একটু সেভ করে রাখেন। যদি কখনো এমন হয় যে বস্তুটাকে আমি ডুবাবো, এমন একটা তরলে ডুবাচ্ছি যে ওই বস্তুটার ওজন আর প্লবতা অর্থাৎ তরল কর্তৃক লব্ধি ঊর্ধ্বমুখী বল সেম, তার মানে হচ্ছে আমি ওই বস্তুটাকে এই তরলের ভেতরে যদি মনে করেন আমি এখানে রাখি, মনে করেন আমি এটা হচ্ছে তরলের মধ্যে, আমি বস্তুটাকে নিজে হাত দিয়ে ডুবে এইখানে রাখলাম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আপনারা মনে রাখবেন বস্তুটা কিন্তু এখানেই থাকবে, কারণ বস্তুটার ওজন এবং প্লবতা সেম। এই জন্য বস্তুটা এই পাত্রের তরলের মধ্যে যে কোনো জায়গায় ভেসে থাকতে পারে। যদি আপনি এখানে রাখেন তাহলে এখানেও সে কি করবে? এখানেই সে ভেসে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। শর্ত 2 হচ্ছে যদি বস্তুর ওজন এবং প্লবতা সমান হয়। আপনারা এখন মনে মনে ভাবছেন তাহলে ঘনত্বের বেলায় কি হবে? প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদের বলতে চাই ঘনত্বের বেলায়ও যদি বস্তুর ঘনত্ব ইকুয়াল টু তরলের ঘনত্ব, অর্থাৎ এই ঘনত্ব যদি সেম হয় তাহলেও আমরা বুঝবো, বা এই যখন কোনো একটা বস্তু এরকম তরলের মধ্যে ডুবে থেকে ভাসবে তখন আমরা বুঝবো ওই বস্তুর ঘনত্ব আর বস্তুটাকে যে তরলের মধ্যে ডুবানো হয়েছে তার ঘনত্ব সেম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। শর্ত 2 এর মূল যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে বস্তুর ওজন ও প্লবতা যদি সমান হয় অথবা বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয় তাহলে আমরা সেই ধরনের বস্তুগুলোকে এই শর্তের ভেতরে ফেলবো যাদেরকে আমরা দেখব সে তরলের অভ্যন্তরে ডুবে থেকে ভেসে আছে। ডুবে থেকে ভেসে থাকা মানে হচ্ছে সে কিন্তু সম্পূর্ণ তরলের বা ওই পাত্রের বা পুকুরের যদি আপনারা কল্পনা করেন তাহলে একদম গভীরে বা মাটিতে চলে যাওয়া না। আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন শর্ত 3-এ চলে যাব বাচ্চারা। শর্ত 3 এটা দিয়ে আমাদের শর্ত 2 এবং শর্ত 3 এটা দিয়েই মূলত আমাদের অঙ্ক আসে। আপনারা শর্ত 3টা একটু খেয়াল করবেন। আমি বারবার আপনাদের বলছি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে, আপনাদের বোঝার জন্য থিওরিটা একটু বুঝে রাখতে হবে। আমরা শর্ত 3-এ বলছি যে W1 লেস দ্যান W2, এটা একটা কন্ডিশন। তার মানে আমরা এখন বলতে পারি যে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব অপেক্ষা বেশি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি W1 হচ্ছে বস্তুটির ওজন আর W2 হচ্ছে প্লবতা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন প্লবতা বেশি। আপনারা মনে মনে অবশ্যই এটির উত্তর নিজেরাই বের করে ফেলেছেন যে যদি এখানে তরল থাকে আর এই তরলের মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে ডুবাই, যে বস্তুটার ওজনের থেকে এখানকার প্লবতা বেশি, তাহলে কি হবে? তাহলে প্লবতা মানে হচ্ছে লব্ধি ঊর্ধ্বমুখী বল আর ওজন মানে হচ্ছে পৃথিবী দ্বারা নিচের দিকে আকর্ষিত বল। তাহলে যেহেতু ঊর্ধ্বমুখী বল বেশি তাহলে বস্তুটি এখন কি হবে? বস্তুটিকে এখন তরলের মধ্যে ভাসবে।
তবে আপনারা কিন্তু মনে রাখতে হবে এই ভাষা মানে কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষা না। এই ভাষা মানে আপনি যখন পুকুরের ভেতরে বা কোনো একটা কলা গাছের ভেলা ভাসতে দেখেন, বা প্লাস্টিকের একটা কোনো বস্তু ছেড়ে দিলে ভাসতে দেখেন, একটা ফুটবলকে ভাসতে দেখেন, সে কি সম্পূর্ণভাবে তরলের উপরে ভাসে, বাতাসে ভাসে না? ওই বস্তুটার কিছু অংশ তরলের ভেতরে থাকে আর কিছু অংশ উপরে থাকে। তার মানে আমরা এই ঘটনাকে বলতে পারি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা। আমরা এটাকে বলতে পারি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আমি ক্লিয়ার কাট একটা কথা বলে নিতে চাই। শর্ত 3-এ যদি যে বস্তুটাকে আপনি ডুবাবেন তার ওজনের থেকে প্লবতা বেশি হয়, ওকে, তরল কর্তৃক লব্ধি ঊর্ধ্বমুখী বল বেশি হয়, তাহলে অবশ্যই বস্তুটি তরলের ভেতরেও থাকবে না, বস্তুটি তরলের একদম গভীরেও চলে যাবে না, অর্থাৎ ডুবে যাবে না বা নিমজ্জিত অবস্থায় ভাসবে না। বস্তুটি তরলের উপরের পৃষ্ঠে ভাসতে থাকবে, তখন বস্তুটির কিছু অংশ তরলের মধ্যে ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা এই কথাটার অর্থ কি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে, এই ক্ষেত্রে মনে করেন আমরা এই 3 নম্বর শর্তের আরেকটু বিষয় একটু এখানে আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা বস্তুকে, মনে করেন এটা হচ্ছে তরলের একদম উপরিতল, আমরা কোনো একটা বস্তুকে এরকমভাবে ভাসতে দেখছি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা বলতে চাচ্ছি, আমরা যে অংশটা চিন্তা করছি, এই লাল অংশটা টুকুর যে আয়তন সেটুকুই আসলে তরলের ভেতরে আছে। তার মানে এটাকে আমরা বলছি হচ্ছে V1। তাহলে এই V1 অংশ হচ্ছে তরলে আছে, আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি V2। এই V2টা আছে আসলে বাতাসে। এখন যদি আমরা বলি এই বস্তুটা এরকম ভেসে আছে কেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে W1 = W2। এখন আপনারা শুনে শুনে হয়তো আমাকে অবাক হচ্ছেন যে স্যার এটা তো কখনোই হতে পারে না, কারণ আপনি তো একটু আগেই বলেছেন যে এরকম হলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আসলে ভাসবে এই কথাটার জন্য আপনাকে একটু অন্যভাবেও চিন্তা করা লাগবে কোনো অঙ্কে। কিরকম? মনে করেন এখানে ওজন মানে হচ্ছে mg, আর এখানে W মানে হচ্ছে প্লবতা, তাহলে প্লবতা মানে হচ্ছে ρVg। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ভি যখন বস্তুটার সম্পূর্ণ হবে, মানে পুরা বস্তুটার আয়তন হবে এই ভি, তখন বস্তুটা তরলের মধ্যে এভাবে ডুবে থাকবে, এভাবে ডুবে ভাসবে। কিন্তু এই ভি যদি এখন V2 হয়, তার মানে এ কিন্তু তরলের ভেতরে তখন এভাবে ভেসে থাকবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আংশিকভাবে যখন কোনো বস্তু ভেসে থাকে তখন কিন্তু আমরা W1 = W2 লিখতে পারবো। তবে আমাকে মনে রাখতে হবে এই W2 এর যে ρVg, অর্থাৎ প্লবতার যে ρVg, এই ভি কিন্তু পুরো বস্তুটার আয়তন না। যতটুকু তরলের ভেতরে ডুবে থাকবে শুধুমাত্র ততটুকু বস্তুর আয়তন বসবে। ওকে, আর প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি ρVg বসাবো, এটা মানে হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন বুঝাবে। তো এই থিওরিটা যদি আপনারা বোঝেন, তাহলে আমরা পরবর্তীতে উদাহরণের অঙ্কগুলো সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণের অঙ্কগুলো আমরা বুঝতে চাই। যদি উদাহরণের অঙ্কগুলো আমরা বুঝতে চাই, তাহলে তার আগে আমি আরেকটু আপনাদের রিক্যাপ করতে চাই। আমরা প্রথম যে শর্তটা বলেছিলাম, সেখানে বস্তুটির ওজন বেশি ছিল, তরল কর্তৃক লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কম ছিল। আমরা বলেছিলাম বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে, শেষ। ওকে, আচ্ছা, আমরা 2 নাম্বার যে শর্তটি পড়েছিলাম সেখানে বলেছিলাম বস্তুটির ওজন এবং প্লবতা, অর্থাৎ তরল দ্বারা লব্ধি ঊর্ধ্বমুখী বল, এটা যদি সমান হয়, তখন আমি বলেছিলাম বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন বলেছিলাম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা মানেটা হচ্ছে W1 = W2, আর তার চিত্রটা হচ্ছে একটা পাত্র আছে, সেই পাত্রে তরলের উচ্চতা হচ্ছে এই পর্যন্ত।
আর সেখানে আমি একটা বস্তু ডুবাবো যে বস্তুটি সম্পূর্ণভাবে তরলে ডুবে আছে। তার মানে আমরা এখানে W1 মানে বসাবো হচ্ছে ওজন, বস্তুটির ওজন, অভিকর্ষ বল। আর W2 মানে বসাবো প্লবতা। বাচ্চারা আপনারা সবাই জানেন প্লবতা মানে হচ্ছে রো VG। আপনারা এখানে চিত্র দেখে বুঝতেছেন W1 ইকুয়াল টু W2, এটা মানে কিন্তু ভাসবে, এটা মানে হচ্ছে ভাসবে। তবে এটা ভাসবে কি? এটা ভাসবে হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে এখানে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে বস্তুর পুরো আয়তন, বস্তুর পুরো আয়তন। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা 3 নম্বর শর্তে আসতেছি, 3 নম্বর শর্তে আমরা বলতেছি, আমি এটা উদাহরণের অঙ্কগুলো করানোর আগে আমি আবার এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই, কারণ এই কনফিউশনের জন্য আমরা উদাহরণের অঙ্কগুলো বুঝতে একটু সমস্যায় পড়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কোনো একটা বস্তু তরলের ভিতরে ডুবে আছে। তো বস্তুটা তরলের ভিতরে ডুবে আছে এভাবে, ঠিক আছে? আমরা এভাবে একটা বস্তুকে তরলের মধ্যে ডুবে আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটুকু যে আয়তন, এইটুকু আয়তনকে আমরা বলছি হচ্ছে V1, আর আমরা বলছি V1 মানে হচ্ছে বাতাসে বস্তুর আয়তন। আচ্ছা, আর এই যে অংশটুকু, এই অংশটুকু যেটুকু তরলে আছে, এইটুকুকে আমরা বলতেছি V2। তাহলে এখানে V2 মানে হচ্ছে তরলে বস্তুর আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তরলের ভিতরে বস্তু ডুবে আছে। খেলা ফাইনাল। ওকে, আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, সেই আলোচিত বিষয়টা হচ্ছে, আমরা এইভাবে কোনো বস্তুকে দেখলে এভাবে কোনো বস্তুকে আমরা দেখে বলতেছি যে এর ওজন কম, প্লবতা বেশি। ওকে, আচ্ছা, কিন্তু আমরা এইটাকে বলতেছি আংশিক নিমজ্জিত। আংশিক মানে কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে, কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে বস্তুটা পুরোপুরি ভাসবে না, কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, আচ্ছা, এখন আমি এই যে ভাসবে কথাটা আছে, আর এখানেও কিন্তু ভাসবে কথাটা ছিল, তাহলে এই সমীকরণটার সাথে বা এই রাশিটা W1 ইকুয়াল টু W2, তাহলে এখানে W1 ইকুয়াল টু W2 কেন হচ্ছে না? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনি W1 ইকুয়াল টু W2 যদি লিখতে চান, তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাকে মাথায় নিতে হবে। এখানে W1 মানে হচ্ছে mg, এখানে কোনো তফাৎ নেই। ওকে, যদি আপনি এই m এর পরিবর্তে রো VG লেখেন, তাহলে এই V মানে হচ্ছে পুরো বস্তুর আয়তন। বাচ্চারা, আমি আশা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট দেখে আবার ক্লাস নিব, অসুবিধা নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বোঝার চেষ্টা করছি যে পুরো বস্তুর আয়তন। ওকে, আচ্ছা, এবার আমি যদি W2 লিখি, তাহলে W2 মানে হচ্ছে রো VG। সমস্যা হলো, বা আমাদের যেটা কনসেপ্টটা যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে এখন আমি V লিখতে পারবো না। এই V মানে হচ্ছে পুরো আয়তন হবে না। তাহলে এখন কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, যদি পুরো আয়তন লেখেন তাহলে বস্তুটা এরকম হবে, কিন্তু এরকম অবস্থার জন্য যদি আপনি W1 ইকুয়াল টু W2 লেখেন, তাহলে আপনাদের ক্লিয়ার মনে রাখতে হবে এখানে আপনার V2 নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এই শর্তের জন্য, অর্থাৎ W1 গ্রেটার দেন W2, এই শর্তের জন্য আপনি লিখতে পারবেন W1 ইকুয়াল টু W2। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে V2 মানে পুরো আয়তন না। V2 মানে কি? যতটুকু তরলে ডুবে আছে। আর এখানে V মানে কি? পুরো আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি এখানে mg
ইকুয়াল টু রো ভি জি লেখেন, তাহলে এই ভি মানে হচ্ছে, এই ভি বা এই সূত্র মানে হচ্ছে সেটা সম্পূর্ণ ডুবে যাবে, সেটা সম্পূর্ণ ডুবে যাবে, এটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু এইটা মানে কিন্তু সে সম্পূর্ণ ডুবে যায়নি, এই শর্তটা মানে কিন্তু সে আংশিক নিমজ্জিত অবস্থায় ডুবে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা উদাহরণের অঙ্কগুলোতে আসি। বাচ্চারা, আমি আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে উদাহরণের অঙ্কগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা একটু নোট রাখছি, যখন ভাসবে এরকম কনসেপ্ট থাকবে, যখন ভাসবে এরকম কনসেপ্ট থাকবে, তখন দুটো কনসেপ্ট আপনার মাথায় রাখতে হবে। W1 ইকুয়াল টু W2, mg ইকুয়াল টু রো ভিজি, এইটা যদি আপনি লেখেন তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে। আর দুই নাম্বার হচ্ছে যদি আপনি W1 ইকুয়াল টু W2 লেখেন, আর W1 মানে mg আর W2 মানে যদি আপনি লেখেন রো V2g, তখন আপনি মনে রাখবেন এই সত্যটার মানে হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আমরা এই অঙ্কগুলো করতে পারি না, ঠিক আছে। আমরা আর এই যে ব্যাপারটা আমি এটা লিখেছি, এটা আমি আমার মতো করে পড়ানোর জন্য এটা বলি, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, বিভিন্ন জায়গায় এটা মিলে যাবে আপনাদের। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্ক করার সময় এটা মনে রাখবো। আর এটার আরেকটা সত্য হচ্ছে W1 লেস দেন W2, এটা থাকলেও আমরা এটা লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটায় ফিরে আসি। আমরা যে অঙ্কটা করছি, অঙ্কটা হচ্ছে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে কত অংশ ডুবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আর কিচ্ছু অঙ্কটির বলা নাই, জাস্ট এটুকুই বলা আছে, এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে কত অংশ ডুবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অঙ্ক আমি কিভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমি চিত্র ধরে নিই। ধরা যাক চিত্রে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, চিত্রে একটা পাত্রে, এটা হচ্ছে পানির স্তর, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার তরলে আছে হচ্ছে V2 আর বস্তুটার টোটাল আয়তন হচ্ছে V। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখছি বস্তুর আয়তন ইকুয়াল টু V আর বস্তুর তরলে নিমজ্জিত অংশের আয়তন ইকুয়াল টু V2। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি লিখব? আপনাদের একটা লাইন একটু লিখে নিতে হবে। যদি কাঠকে পানিতে বা তরলে, যদি কাঠকে তরলে ভেসে থাকতে হয়, তাহলে কাঠের ওজন এবং কাঠের
কাঠের তরলে নিমজ্জিত অংশের কাঠের তরলে নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরলের ওজন সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব এই লাইনটা আপনারা বুঝতে পারবেন। আমি আগে আপনাদের এতক্ষণ ধরে যতটুকু জিনিস বুঝিয়েছি সেটা বুঝলেই আপনারা এটা করতে পারবেন। যদি কাঠকে তরলে ভেসে থাকতে হয় তাহলে কাঠের ওজনকে যদি আমরা বলি W1, তাহলে কাঠের ওজন এবং কাঠের তরলে নিমজ্জিত অংশ দ্বারা কাঠের তরলের ভেতরে যতটুকু অংশ নিমজ্জিত আছে এইটুক আয়তন, অর্থাৎ V2 যে আয়তন আছে এই আয়তনটুকু দ্বারা যতটুকু তরলকে অপসারণ করবে তার ওজন সমান হতে হবে। তাহলে আমরা অপসারিত তরলের ওজনকে W2 বিবেচনা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে W1 মানে কি? এখানে W1 মানে হচ্ছে কাঠের ওজন মানে হচ্ছে mg, ওকে। আর W2 মানে হচ্ছে অপসারিত তরলের ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শিখেছি অপসারিত তরলের ওজন, আমরা এখানে আগেই শিখেছি অপসারিত তরলের যে ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু মনে রাখার চেষ্টা করব, অপসারিত তরলের যে ওজন সেই ওজন ইকুয়াল টু রো VG। তাহলে এখানে আমরা যে রো VG লিখব, আমরা এখানে মনে রাখবো এখানে V মানে হচ্ছে V2 হবে। এইটুক বুঝলেই আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, যদি কাঠকে তরলে ভেসে থাকতে হয় তাহলে কাঠের ওজন এবং কাঠের তরলে নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরলের ওজন, তার মানে এখানে যে কাঠটি আছে সেই কাঠটি কিন্তু পুরোপুরি পানিতে ডুবে নেই, কিছু অংশ ডুবে আছে। তাহলে যতটুকু অংশ ডুবে আছে ততটুকু অংশ, অর্থাৎ ততটুকু আয়তন দ্বারা যতটুকু তরল অপসারিত হবে সেই অপসারিত তরলের ওজন আর ওই বস্তুটার বা কাঠটার পুরা ওজন যদি সমান হয় তাহলে সে এভাবে ভাসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই এম এর পরিবর্তে এখন আমরা বসাবো হচ্ছে রো ভি। ঠিক আছে, এখানে রো মানে আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে রো 1। আমরা যখন শর্তগুলো পড়েছিলাম রো 1 মানে আমরা বস্তুর ঘনত্ব পড়েছি, ওকে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে রো মানে হচ্ছে রো 2, ওকে। তাহলে আমরা এখানে পড়ব হচ্ছে রো 2 ইন্টু V2। বাচ্চারা, উভয় পক্ষ থেকে জি আর জি এটা কাটাকাটি হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার আমরা একটুখানি আলোচনা করে নিতে চাই এর পরের লাইন আমরা কি লিখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীদের, পরের লাইন আমরা লিখতে পারবো V2 বাই V, অর্থাৎ বস্তুটার যতটুকু তরলে ডুবে থাকবে সেই ডুবে থাকা অংশটা উপরে থাকবে আর বস্তুটার টোটাল আয়তন হচ্ছে নিচে থাকবে, ইকুয়াল টু যেটা হবে প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে রো 2 বাই রো 1। রো 1 বাই রো 2, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখানে জাস্ট ক্যালকুলেশনটা করেছি আর কিছুই না। আমি জায়গাটা একটু মুছে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব এম মানে হচ্ছে রো 1 ইন্টু ভি ইকুয়াল টু রো 2 মানে হচ্ছে তরলের ঘনত্ব আর V2 মানে হচ্ছে যতটুকু বস্তুর আয়তন তরলের মধ্যে ডুবে আছে, ওকে। আর রো 1 মানে হচ্ছে বস্তুর ঘনত্ব আর রো 2 মানে হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি V2 বাই V ইকুয়াল টু রো 1
প্রিয় শিক্ষার্থীরা ρ1 মানে হচ্ছে বস্তুর ঘনত্ব, তাহলে বস্তুর ঘনত্ব হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ প্রিয় শিক্ষার্থীরা তরল মানে এখানে পানি, পানি মানে হচ্ছে ρ2 অর্থাৎ পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব হচ্ছে 10⁻³ প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে একটি কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কত শতাংশ। তার মানে এই অঙ্কটাকে এখন শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে শতকরায় যদি প্রকাশ করি তাহলে এটা হচ্ছে 100%। যদি আপনারা এখন এটার ক্যালকুলেশন করেন তাহলে আপনারা এখানে পাবেন হচ্ছে 0.5 ইন্টু এটা হচ্ছে 100, তাহলে এটা আপনি পাবেন হচ্ছে 50%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা থেকে যে উত্তরটা আমরা পেলাম সেটা হচ্ছে 50%। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই জিনিসটা মনে রাখবেন, ভাসবে এটার জন্য দুটো কনসেপ্ট, যদি W1 = W2, mg = ρVg, এই ভি যদি সম্পূর্ণ হয়, ভি যদি পুরো আয়তন হয় তাহলে সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর mg = যদি ρV2g হয়, এই V2 মানে কতটুকু তরলের ভেতরে আছে, যদি সেটা হয় তাহলে সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম যে প্রবলেমটা আশা করছি আপনারা সেটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দ্বিতীয় প্রবলেমে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রবলেমটা আমরা আরো সহজে বুঝতে পারবো যদি আমরা প্রথমটা বুঝে থাকি। 10 কেজি ভরের একটি কাঠ নদীতে ভেসে ভেসে সমুদ্রে গেল, নদীতে সেটির অর্ধেক ডুবেছিল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা খুবই সিম্পল, আবার আমরা একটা চিত্রের সাহায্য নিচ্ছি, আমরা আবারও একটা চিত্রের সাহায্য নিচ্ছি। তো আমরা এইটা মনে করেন যে পানির উপরিতল আছে, এখানে নদীর পানি, একটা বস্তু অর্ধেক ডুবে আছে, তার মানে পুরো আয়তনের অর্ধেক ডুবে আছে। ওকে, তাহলে এখন আপনারা একটুখানি চিন্তা করেন, পুরো অর্ধেক ডুবে আছে, তার মানে আমরা যদি আমরা ধরি বস্তুর আয়তন = V, অর্ধেক ডুবে আছে, তার মানে V2 = V/2। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা বস্তুর ঘনত্ব = ρ1, তরলের ঘনত্ব ρ2, এটা হচ্ছে পানি, ρ3 এটা হচ্ছে সমুদ্র। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এখন করতে যাচ্ছি পানিতে সেটা কতটুকু ডুবে থাকবে, সমুদ্রের পানিতে আমরা অঙ্কটা করতে যাচ্ছি, সমুদ্রের পানিতে সেটি কত অংশ ডুবে থাকবে। তো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে যে কাজটি করব সেটি হলো W1 = W2, আমরা এটা বিবেচনা করব। W1 মানে হচ্ছে mg, W2 মানে হচ্ছে ρV2 × g। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে m মানে হচ্ছে ρ1 × v, এখানে ρ মানে হচ্ছে ρ2, এখানে V2 মানে হচ্ছে V/2 × g। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু আলোচনা করে নিতে পারি, সেটা হচ্ছে এই v আর এই v কাটাকাটি হয়ে যাবে, এই g আর এই g কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা এখন এখান থেকে কি পেতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে পেতে পারি হচ্ছে ρ1 মানে হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা আমরা পেতে পারি ρ2/2। আচ্ছা ρ2 মানে হচ্ছে পানির ঘনত্ব, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ρ2 মানে হচ্ছে পানি, পানি মানে হচ্ছে এখানে 1000, আর 2 মানে তো হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 500 kg/m³। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা পেয়ে গেছি হচ্ছে কাঠের ঘনত্ব। ওকে, এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে সমুদ্রের পানিতে
আচ্ছা, সমুদ্রের পানিতে যদি এই ঘটনা ঘটে তাহলে কি ঘটবে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে সমুদ্রের পানিতে আমাদের প্রশ্ন হচ্ছে সমুদ্রের পানিতে কতটুকু ডুববে, তার মানে পুরোপুরি ডুববে এটা কিন্তু বলেনি। তার মানে আমরা আবার এখানে কি করব, আমরা আবার এখানে W1 ইকুয়াল টু W2 লিখতে পারি। তাহলে W1 মানে কি? W1 মানে হচ্ছে mg, W2 মানে কি? W2 মানে হচ্ছে রো ভি জি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার এখানে আমরা এখানে বসাচ্ছি হচ্ছে V2। আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বাচ্চারা, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখানে m মানে হচ্ছে রো 1 ইন্টু ভি, জি আর জি উভয় পক্ষ থেকে কেটে দিচ্ছি। এখানে হচ্ছে রো 3 সমুদ্রের পানিতে এখন নিয়ে গেছি, আর সেটা ডুবে থাকবে হচ্ছে V2। আমরা এখানে ডুবে থাকবে V2, সেটাই আমরা চিন্তা করছি। তাহলে আমরা এটাকে বলতেছি তো V2, আগেই বলে নিচ্ছি এটা আমরা। তাহলে এখন আমরা তো জানি না সমুদ্রের পানিতে এই V2 কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানিতে অর্ধেক ডুবে আছে, আমরা এখানে বলতেছি পানিতে অর্ধেক ডুবে আছে। ওকে, তাহলে সমুদ্রের পানিতে এই কারণে আমরা এখানে V2 ইকুয়াল টু V/2 লিখেছি, কিন্তু সমুদ্রের পানিতে V2 ইকুয়াল টু কত এটা কিন্তু আমরা জানি না। এমনি পানিতে আমরা জানি V2 ইকুয়াল টু V/2, কিন্তু সমুদ্রের পানিতে V2 কত এটা আমরা জানি না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করতে পারি? আমরা এখন এর পরের লাইন যেটা লিখতে পারি সেটা হচ্ছে V2/V, অর্থাৎ সমুদ্রের পানিতে কতটুকু ডুবে আছে ভাগ টোটাল আয়তন, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু আমরা লিখতে পারি কাঠের ঘনত্ব রো 1 আর সমুদ্রের পানির ঘনত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইনটু হচ্ছে 100%। আমাকে বলেছে কতটুকু ভেসে থাকবে, কত শতাংশ ভেসে থাকবে, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে রো 1 মানে কত? রো 1 মানে আমরা গদ আগে বের করেছি 500, আর রো 3 মানে কত? রো 3 আমাদের এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 100%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি এর উত্তর লিখতে চাই তাহলে এর উত্তর হবে 48.5%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। অঙ্কটি কিন্তু আসলে একদমই সিম্পল। আমি আবার একটু রিক্যাপ করছি। আমরা প্রথমে পানিতে চিন্তা করছি, সমুদ্রের পানিতে না। তাহলে পানিতে ধরেছি বস্তুর আয়তন হচ্ছে ভি, পানিতে অর্ধেক ডুবে আছে, অর্থাৎ V2 ইকুয়াল টু V/2। আমরা V2 মানে হচ্ছে এই তরলে কতটুকু ডুবে আছে, তরলের ভেতরে কতটুকু আছে এটা চিন্তা করছি। বাতাসের টুকু আমরা চিন্তা করিনি, তরলে যতটুকু ডুবে আছে। কারণ আমরা জানি বস্তুটি তরলে যতটুকু ডুবে থাকবে ততটুকুই তরলকে অপসারিত করবে। তাহলে অপসারিত তরলের আয়তন, তাহলে বাতাসে তো তরল অপসারণ করছে না, এই জন্য বাতাসের অংশ আমাদের নেওয়ার প্রয়োজন নেই। ওকে, আমরা বস্তুর ঘনত্ব ধরেছি রো 1, অর্থাৎ যে বস্তুটা আমরা ডুবাচ্ছি 10 কেজি ভর। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এর পরে কি চিন্তা করলাম? আমরা পরে যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমরা তরলের ঘনত্ব, দুটো তরল, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে সমুদ্র। তাহলে আমরা প্রথমে যে অংশটা নির্ণয় করেছি সেই অংশটা আসলে পানিতে নির্ণয় করেছি, সেই অংশটা আসলে আমরা পানিতে চিন্তা করেছি। তাহলে পানিতে রো W1 ইকুয়াল টু W2, আমরা তো বলেছি ভাসবে, এই শর্ত বললেই W1 ইকুয়াল টু W2। তাহলে W1 মানে mg আর W2 মানে হচ্ছে রো V2g। এখানে তো আর ভি হবে না, কারণ পুরাটা তো তরলের মধ্যে নাই, কিছুটা তরলের ভিতরে আছে, সেই জন্য সেটা V2 ধরেছি। তাহলে m মানে হচ্ছে রো ভি, m মানে হচ্ছে বস্তুর ভর, তাহলে বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন, বস্তুর আয়তন ধরেছে ভি, বস্তুর ঘনত্ব ধরেছি রো 1, তাহলে এখানে V1 রো 1 ইন্টু ভি জি, আর রো এখানে রো মানে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব হচ্ছে রো 2, এখানে V2 মানে হচ্ছে V/2, এখানে V/2 ইন্টু জি, তাহলে জি আর জি দুই পাশ থেকেই গণ, আর ভি আর এখানে V/2, এই ভি দুই পাশ থেকে গণ। তাহলে আমরা এখানে পাচ্ছি রো 1, এখানে পাচ্ছি রো 2/2। তাহলে রো 2 মানে হচ্ছে পানি,
পানির ঘনত্ব দেওয়া থাক বা না থাক নর্মালি আমরা জানি 1000, সেটা হচ্ছে 500 কেজি পার মিটার কিউব। সমুদ্রের পানিতে একই শর্ত, W1 = W2, তাই W1 মানে mg, W2 মানে হচ্ছে রো V2g। আমরা সমুদ্রের পানিতেও কতটুকু ডুবে আছে সেটাকে V2 ধরেছি, তাহলে m মানে হচ্ছে রো 1v, বস্তু g তো আগে আউট হয়ে গেছে, রো মানে এখন কত, এখন আমি সমুদ্রের পানিতে নিয়েছি, সমুদ্রের পানির ঘনত্ব আমি রো 3 ধরেছি, তাহলে এখানে রো 3 × V2, তাহলে আমি V2/V1 করলেই কত শতাংশ ডুবে আছে এটাই বের হবে। ওকে, এখন প্রশ্ন যদি বলে কত শতাংশ ভেসে আছে, তাহলে 100 থেকে এটা বিয়োগ করলে যতটুক থাকবে, তার মানে বাতাসের উপরে আছে বেশি, বাতাসের নিচে আছে পানির নিচে আছে কম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 2 নম্বর অঙ্কটা অর্থাৎ উদাহরণের 2 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি। উদাহরণের 3 নম্বর যে অঙ্কটা আমরা করার চেষ্টা করব, উদাহরণের 3 নম্বর অঙ্কটা আসলে আমাদের আর্কিমিডিসের যে সূত্রের সাহায্যে কোনো একটা বস্তুতে ভেজাল আছে কিনা এটা নির্ণয় করতে পারার একটা অঙ্ক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এক্সাম্পল 3 অর্থাৎ উদাহরণের 3 নম্বর অঙ্কটা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা যে দুটি অঙ্ক করেছি এই দুটি অঙ্ক আমাদের উদাহরণের অঙ্ক। যদি আপনাদের আমি অঙ্কটা করে দেওয়ার পরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা আমরা আসতেছি। ধরা যাক আর্কিমিডিসের সোনার মুকুটের ওজন বাতাসে এত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করার জন্য এক্সাম্পল 3 অঙ্কটা আমরা করতে চাচ্ছি। তো এক্সাম্পল 3 অঙ্কটাই আমাদের বলা আছে সোনার মুকুটের অর্থাৎ মুকুটের বাতাসে ওজন। ওকে, তো বাতাসে ওজন এটা আমরা বলতে চাচ্ছি W1 = 10 × 9.8। ওকে, তার মানে ওটা হচ্ছে 98 কেজি নিউটন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ওজন ভর হিসাবে দেওয়া আছে, তাহলে এর সাথে 9.8 গুণ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে বলছে যে পানিতে ডুবিয়ে বাচ্চারা, তাহলে আমরা পানিতে ওজন যদি এটা বের করতে চাই, তাহলে পানিতে ওজন হচ্ছে W2, তাহলে W2 মানে হচ্ছে সিম্পল কেস, সেটা হচ্ছে 9.4 × 9.8। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব এটা করার জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি আমাদের দেওয়া আছে 9.4 × 9.8, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা চমৎকারভাবে সেটা নির্ণয় করতে পারবো আশা করছি। তাহলে এটা হচ্ছে 9.4, তার মানে হচ্ছে 92.12 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বাতাসে ওজন এবং পানিতে ওজন দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখেন, আমরা জানি বস্তুর বাতাসে ওজন = যে তরলে আপনি ডুবাবেন পানিতে ওজন প্লাস হারানো ওজন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা বস্তুর বাতাসে ওজন যদি W1 হয়, তাহলে পানিতে ওজন W2 প্লাস আমরা এখানে বলছি হচ্ছে হারানো ওজন। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখেন, খেয়াল করেন, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন, W1 মাইনাস W2 = রো VG। বাচ্চারা আমি যখন ক্লাসটি শুরু করেছিলাম তখন আমি আমার প্রিভিয়াস যে লেকচার আর্কিমিডিসের সূত্র তার রেজাল্টটা বলেছিলাম। প্লবতা, লব্ধি ঊর্ধ্বমুখী বল, বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন এবং হারানো ওজন, এই প্রত্যেকটা শব্দের ইকুয়াল রো VG। ওকে, আচ্ছা, তাহলে হারানো ওজন = রো VG লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে 9.8 মাইনাস 92.12 = রো VG। ওকে, আচ্ছা,
প্রিয় শিক্ষার্থীরা, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা ডুবাচ্ছি পানিতে। ওকে, তাহলে আমরা যদি পানিতে ডুবাই তাহলে এখানে রো মানে হচ্ছে পানির ঘনত্ব, এখানে ভি মানে মুকুটটাকে পানিতে সম্পূর্ণ ডুবাচ্ছি, তার মানে এখানে হচ্ছে মুকুটের আয়তন এটা ইন্টু জি। এখন মুকুটের আয়তন কত এটা তো বাচ্চারা আমরা জানি না, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে মুকুটের আয়তনটা বের করা। তাহলে মুকুটের আয়তন যদি আমি বের করতে চাই তো আমি এই বিয়োগটা একটু করে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা বিয়োগ করলে হয় হচ্ছে 5.88। তাহলে এখানে ভি থাকলে এখানে রো ইন্টু জি, তার মানে প্রিয় শিক্ষার্থীরা 5.88 রো মানে হচ্ছে পানি মানে হচ্ছে 1000 পানির ঘনত্ব, জি মানে হচ্ছে 9.8। তাহলে 5.88 ভাগ 1000 ইন্টু 9.8, আমি যদি এটাকে ভাগ করি আপনারা পেয়ে যাবেন 6 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা পেয়ে গেছি মুকুটের টোটাল আয়তন। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে মুকুটের ঘনত্ব কত। তাহলে মুকুটের ঘনত্ব কত এটা যদি আমরা বের করতে চাই যদি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটুখানি এখানে মুছে দিচ্ছি জায়গার জন্য। আমরা যদি মুকুটের ঘনত্ব বের করতে চাই তাহলে মুকুটের ঘনত্ব রো ইকুয়াল টু m/v। ওকে, আমরা তো এটা জানি, ঘনত্ব মানে হচ্ছে যার ঘনত্ব বের করব তার ভর। প্রিয় শিক্ষার্থীরা, মুকুটের ভর কত দেওয়া ছিল? 10 কেজি। ওকে, বাতাসে মুকুটের ভর, প্রিয় শিক্ষার্থীরা, মুকুটের ভর মানে মুকুটের প্রকৃত ভর মানে তার বাতাসে ওজন, বাতাসে ভর। তাহলে বাতাসে ওজন যদি 9.98 হয় তাহলে তার ভর হচ্ছে 10, আমরা এটা বুঝে গেছি। তাহলে 10, আর এটা পেলাম আমি 6 ইন্টু 10⁻⁻4। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটা ভাগ করতে চাই, খুবই সিম্পল, 10 ভাগ 6 ইন্টু 10⁻⁻4, এটা যদি আমরা ভাগ করে উত্তর বসাতে চাই তাহলে এর উত্তর আসে হচ্ছে 166.67 কেজি পার মিটার কিউব। বাচ্চারা, আপনারা সোনার যে ঘনত্ব, সেই ঘনত্ব আপনারা সম্ভবত জানেন সবাই। সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। আমি একটু দেখে বলছি এখানে সোনার ঘনত্বটা আমার ঠিক আছে কিনা লেখা, তো আপনারা একটু সবাই দেখে আমাকে বলেন। প্রিয় শিক্ষার্থীরা, সোনার ঘনত্ব মানে প্রকৃতভাবে বা আসল সোনার ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। কিন্তু আমরা এই যে অঙ্ক, সেই অঙ্ক থেকে যে মুকুট, সেই মুকুটের ঘনত্ব বের করেছি 16,666.67 কেজি পার মিটার কিউব। তার মানে আমরা বলতে পারি মুকুটে ভেজাল আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমাদের উদাহরণ 3-এ, আমার মনে হয় এখন আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা নাই। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিতে লাইক দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ লেকচারগুলো সবার আগে পেতে আপনারা
বেল বাটন আইকনটিতে প্রেস করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের কোনো পরামর্শ, আমার লেকচার থেকে কোনো তথ্য বুঝতে যদি আপনাদের প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট।